মানুষ ইতিহাস রচনা করে, এবং আমি মনে করি সেই মানুষ আগামী বিধানসভা নির্বাচনে আবারও ইতিহাস রচনা করবে, এবং সেখানে তখন এই দুর্নীতি, কর্মসংস্থান, এই সমস্ত কিছু সেইখানে ইস্যু হবে। তার কারণ দেশের সরকার তা গণতন্ত্রের বিপদ, আর রাজ্যের সরকার তা মানুষের বিপদ। একেবারেই তো তাই। আমরা দেখলাম যে ঠিকই যেমনটা আলোচনাটা চলছিল যে সত্যি দেশের বিপদ ছিল, আমি ধরে নিলাম, কিন্তু এই রাজ্যে তার শরিক হতে পারতেন বামপন্থীরা। মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক হেরে গেলেন, 3 নম্বর হলেন তিনি, এবং প্রত্যেকটি কেন্দ্রে এই অবস্থা। অধীর চৌধুরীর মতন একজন সিনিয়র সাংসদ, তিনি হেরে গেলেন, এদের তো শরিক হতে পারতেন না। আপনি ভুল করছেন। মোহাম্মদ সেলিম হেরেছেন, এটা সত্য, কিন্তু মোহাম্মদ সেলিম 21% থেকে বেশি ভোট বাড়িয়েছেন। তাহলে বামেদের পক্ষে ওই মুর্শিদাবাদ কেন্দ্রে প্রায় 22% মানুষ অধিকতর আস্থা রাখছে। সুজন চক্রবর্তী ভোট বাড়িয়েছে, দীপশিতা ভোট বাড়িয়েছে, এবার আমার বন্ধু সব্যসাচী চ্যাটার্জি সেও ভোট বাড়িয়েছে। ফলে আপনি যদি দেখেন যে বামেদের ভোট বেড়েছে, এতদিন ধরে সবাই আলোচনা করতো না পাড়ায় পাড়ায়, সাদা চুলের নেতাদের আর মানুষ বিশ্বাস করছে না, আস্থা রাখছে না বামেদের সাদা চুলের নেতাদের। সব থেকে বেশি ভোট বাড়িয়েছে কারা? সাদা চুলের নেতারা। সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, অভিজ্ঞ নেতা, তাদের ভোট বেড়েছে। দেখুন, বামপন্থা এবং বামপন্থার যে রাজনীতি, এটা একটা নির্দিষ্ট ধারা রয়েছে। এই যে ধরুন, এই যে বাজারে প্রচার চালানো হয় যে বামেরা তরুণ মুখ তুলে আনেনি, অনেক দিন ধরে এই সাদা চুলের নেতারা তারা নেতৃত্ব প্রদান করছে। আচ্ছা, মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, গৌতম দেব কোন বয়সে জনপ্রতিনিধি হয়েছে? কারা তুলে এনেছিল? আবার এই প্রজন্মে দেখুন, এই মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তীরা এক ঝাঁক ছেলে মেয়ে, নতুন ছেলে মেয়ে, মীনাক্ষী, শতরূপ, ধ্রুব থেকে শুরু করে সৃজন, দীপশিতা, এক ঝাঁক নতুন ছেলে মেয়ে। এটা একটা নিরন্তর প্রক্রিয়া। এবং এই বাম রাজনীতিতে আপনি যদি মনে করেন যে একটা ভোট, হ্যাঁ নিশ্চিতভাবে ভোট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতির, কিন্তু সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় তা কিন্তু নয়। আর তা নয়, দেশের রাজনীতিতে আপনি দেখুন বামেদের শক্তি কিন্তু বেড়েছে, সাংসদ সংখ্যা বেড়েছে, কৃষক আন্দোলনের নেতা এমপি হয়েছে। মানুষ পছন্দ করছে না এই কথাটা সর্বৈব সত্য নয়। মানুষ, হ্যাঁ সময় লাগছে, স্বাভাবিক। তার কারণ আপনি একদিকে দেখছেন ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তো রাজনৈতিকভাবে তোলা হয়েছে, অপরদিকে দেখছেন কর্পোরেট এন্টিটি তারা ভোট কন্ট্রোল করছে। ডেঞ্জারাস, বিপদ, রাজনীতির বিপদ। এই যে আইপ্যাকের মতো সংস্থাগুলো, আমি মনে করি এগুলো রাজনৈতিক বিপদ, গণতন্ত্রের সব থেকে বিগেস্ট থ্রেট। তারা তো প্রফেশনালিজম মেনটেন করছে, তারা তো ভোট কুশলী হিসাবে তারা একটা কন্ট্যাক্ট করে, সেই হিসাবে এখন তো সব দলই প্রায় ভোট কুশলীদের দখলে। এটা হওয়া উচিত নয়। কেন? তার কারণ কুইড প্রো কো রিলেশন তৈরি হয়, দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি হয়। এই দেওয়া নেওয়ার সম্পর্ক হচ্ছে গণতন্ত্রের সব থেকে বড় বিপদ। আপনি খোঁজ নিয়ে দেখুন, এই দেওয়া নেওয়ার সম্পর্কে যে শুধুমাত্র সেই ভোট কুশলী সংস্থাকে কিছু টাকা দেওয়া বিষয়টা এই জায়গায় শুধুমাত্র দাঁড়িয়ে যতদিন থাকবে ততদিন পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে থাকবে না। এই আমি ইন্টারভিউয়ের এই অংশটুকুও আপনি সংরক্ষিত করে রেখে দেবেন, এবং ভবিষ্যতে এই অবস্থা যেদিন তৈরি হবে সেদিন আবার চালাবেন। আপনি খবর নিয়ে দেখুন, পেয়ে যাবেন অনেক জায়গায় কুইড প্রো কো রিলেশন তৈরি হয়, দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি হয়, প্রশাসনের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে শুরু করে, কর্পোরেট হস্তক্ষেপ হতে শুরু করে, এবং সেটা গণতন্ত্রের বিপদ, মানুষের বিপদ। এই বিপদ থেকে মুক্ত হতে হবে রাজনৈতিক দলগুলোকেই। আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি যে এই বিপদ মুক্ত না হলে কিন্তু ভবিষ্যতে
এই রাজনৈতিক দলগুলো যারা এই সাহায্য নিচ্ছেন তারা বিপদের সম্মুখীন হবেন। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেক বেশি। এই যে আমি বারবার বলি, এই যে জনপ্রতিনিধি মানুষজন ধরুন একটা রাজনৈতিক দলের প্রতি আস্থা আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব থাকা প্রয়োজন কাকে আপনি আপনার প্রতিনিধি করে মানুষজনের সামনে দান করাবেন। ক্ষতি যেমন আপনার রাজনৈতিকভাবে হবে অ্যাজ ওয়েল এজ এই পুরো সিস্টেমটার হবে। ফলে রাজনৈতিক দলগুলোকেও আরও বেশি দায়িত্বশীল হতে হবে। একদমই তাই। আমি ছোট্ট করে একটু উত্তরপ্রদেশে চলে যাব। যেই রাম মন্দিরটা বহর হয়েছিল বিরাট, সেখানে সমাজবাদী পার্টি এবার জিতেছে। ফৈজাবাদ কেন্দ্রের কথা বলছি। অযোধ্যা গর্বের ছিল বিজেপির কাছে, সেই অযোধ্যায় হার, কি বলবেন, একদম বুমেরাং হয়ে গেল। একদমই। মানুষ দেখুন, একটা মন্দির বা একটা মসজিদ ধর্মপ্রাণ মানুষ তারা তৈরি করেন। একটা মন্দির বা মসজিদ বা গুরুস্থান বা অন্য কিছু, অন্য ধর্মীয় প্রতিষ্ঠান বলতে পারেন, সেটা কখনোই সরকারের কতটা ডেভেলপ করলো সেটা কখনো সরকারের পরিচয় হতে পারে না। ভারতবর্ষের মানুষ এটা সঠিকভাবে নেয়নি, এবং অন্ততপক্ষে সেই অঞ্চলের মানুষ তো সঠিকভাবে নেয়নি, সেটা তো পরিষ্কার। তারা তো আলটিমেট দেখবে যে রাস্তাটা ঠিক আছে কিনা, বিদ্যুৎ আসে কিনা, জল পাচ্ছে কিনা, তাদের যে বেসিক নিড সেগুলো পূরণ হচ্ছে কিনা, ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে কিনা। সেই অঞ্চলে মানুষ দেখেছে নেই। 2 কোটি চাকরি কোথায়? বছরে 2 কোটি চাকরি কোথায়? প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা কোথায়? এই প্রশ্নগুলো করবে না? ফৈজাবাদের মানুষ করবে না? অযোধ্যার মানুষ করবে না? এই প্রশ্ন পুরুলিয়ার মানুষেরও, এই প্রশ্ন মুর্শিদাবাদের মানুষেরও, এই প্রশ্ন নদিয়ার মানুষেরও, এই প্রশ্ন অযোধ্যাবাসীরও, এই প্রশ্ন ফৈজাবাদবাসীরও। তাহলে অত্যন্ত সন্দর্পণে নরেন্দ্র মোদীর একক যে মুখ, তার খুব চুপি সারে আমি যদি ধরি, তাহলে কি রাহুল গান্ধী বেশ কিছু লোকজন নিয়ে, মানে আমি সমাজবাদী পার্টির কথা বলছি, সেই পার্টির নেতৃত্বের কথা বলছি, বামেদের কথা বলছি, সবটা নিয়ে একটা রাহুল গান্ধী মুখ হয়ে উঠলো যা নরেন্দ্র মোদীকে এবার কাউন্টার করতে পারবে? দেখুন, আমি রাহুল গান্ধীর অন্ততপক্ষে এবারের নির্বাচন একটা ম্যাচিওর পলিটিশিয়ানের ছবি পেয়েছি। বিশেষ করে তার যে ভারত জোড়ো যাত্রা, মানুষের সঙ্গে তার যে ইন্টারাকশন, তার যে বাচনভঙ্গি, তার যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, মানুষের প্রতি তার সহমর্মিতা, এটা একটা ম্যাচিওর পলিটিশিয়ানের ছবি মানুষের মনে দিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তার ফলে মানুষ আস্থা রেখেছেন, সেটা তো বোঝাই যাচ্ছে যে তাদের ভোট বেড়েছে, সিটের সংখ্যা বেড়েছে। অপরদিকে মানুষের আস্থা প্রতিদিন কমছে বিজেপির প্রতি, আরএসএসের প্রতি। আমি স্পেসিফিকলি বলছি আরএসএসের প্রতি। কেন? মানুষজন চাইছে না, এরা বুঝতে পারছে না। আমি প্রতি ছুটিতেই কোনো না কোনো চেষ্টা করি, কোনো না কোনো ভারতবর্ষেরই কোনো না কোনো রাজ্যে একটু পৌঁছে যেতে। এবারে আমি দক্ষিণ ভারতে এর আগের বারও গেছিলাম, এবারও গেছি। যে ড্রাইভারটি প্রাক্তন আইপিএস সম্পর্কে অত্যন্ত, বিজেপি নেতা হয়েছে আইপিএসের চাকরি ছেড়ে দিয়ে, অত্যন্ত শ্রদ্ধাশীল, বিজেপিকেও পছন্দ করে, কিন্তু সে ভোটটা দেওয়ার সময় দিচ্ছে না। কোয়েম্বাটোরে হেরেছে, দিচ্ছে না কেন? নরেন্দ্র মোদী সরকারকে পছন্দ করছে না, তাদের যে কর্মকাণ্ড পছন্দ করছে না। কেন পছন্দ করছে না? তার কাছে প্রশ্ন, সে তার যুবক ছেলে, তার কাছে প্রশ্ন, আমার কাজ কোথায়? আমার যে বেসিক নিড আমার পরিবারের, তা পূরণ হচ্ছে না। বাড়ির সামনের রাস্তাটি ঠিক হচ্ছে না, আর আমাকে প্রতি মুহূর্তে আমার বন্ধুর সঙ্গে লড়িয়ে দেওয়ার প্রয়াস হচ্ছে। পছন্দ করছি না আমি এই লোকটিকে পছন্দ করছি না। এক্স্যাক্টলি এই কারণে, যদি ধরুন ওই পাড়ার যে নেতাটির প্রতি, বা ধরুন ওই সংসদীয় এলাকায় যে নেতাটি দাঁড়িয়ে আছে, সে যদি বা 2টো ভোট পেত নরেন্দ্র মোদীর জন্য, সে ভোট পায় না।
বিশ্বাস করুন বা না করুন, এটা সত্য কথা, এবারের ভোটে হয়েছে। হয়তো পছন্দ করছে, কিন্তু বলছে ওই নরেন্দ্র মোদী আছে, ভোট দেবো না। এক্স্যাক্টলি সেম জিনিস হবে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই আনপপুলার হয়েছে, আপনি হয়তো এই ভোট নিরিখে ভাববেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কেউ ভোট দেয়নি, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছে। আর বিধানসভায় লোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেবে, যে যেখানে শক্তিশালী থাকবে তাকে ভোট দেবে। আর আমি বলছি, বিধানসভায় দেখে নেবেন, ইন্টারভিউ নিশ্চিতভাবে সংরক্ষিত করে রাখবেন। বাম, কংগ্রেস এবং এই যে বিজেপি তৃণমূল বিরোধী শক্তি, তারা সর্বোচ্চ পরিমাণ ভোট পাবে। আর আমি আহ্বান করব আপনার এই ক্যামেরার মাধ্যমে তৃণমূল বিজেপি বিরোধী শক্তিকে একসঙ্গে আসার জন্য। আসতেই হবে, মানুষের দাবি। দেশের বিপদ মোদি, রাজ্যের বিপদ দিদি, উভয়কেই সরাতে হবে। দেশের বিপদকে শিক্ষা দেওয়া গেছে, এবার শিক্ষা দিতে হবে বিধানসভায় রাজ্যের বিপদকে। ছোট্ট করে একটু জেনে নিয়ে আমি এই প্রসঙ্গটা আজকে শেষ করব, সময় খুব অল্প, দ্রুত শেষ করব। একসময় বামপন্থীরা বিপুল ভোটে জিততেন এই লোকসভায়। আমি আরামবাগ কেন্দ্রের কথা উদাহরণ রাখতে পারি। সেই সময় মমতা ব্যানার্জি, সাংবাদিক, চ্যানেল সবাই বলতেন যে বিপুল পরিমাণ ভোটে জিতেছে, এতে এত পরিমাণ ভোটে জেতা যায়, এই নিয়ে নানা সমালোচনা হতো। এখন অভিষেক ব্যানার্জি 7 লাখ ভোটে জিতছেন এবং সেটা গর্বের বিষয়, বলছে রেকর্ড জয়। দেখুন, আমি অন্য একটি চ্যানেলেও বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে হেরে যেতেন, এবারের ভোটে আমি মনে করি না জিততেন, কিন্তু 7 লাখ ভোটে জিততেন না। কি দরকার ছিল 7 লাখ ভোটে জেতানোর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? আমি তো বলবো ওর দলের নেতা নেত্রীরা ওর সব থেকে বড় বিপদ ডেকে আনলো। কোনো প্রয়োজন ছিল না 7 লাখ ভোটে, হয়তো 2 লাখ ভোটে জিততেন, 1 লাখ ভোটে জিততেন, 1.5 লাখ ভোটে জিততেন, 70,000 ভোটে জিততেন, তাতে কোনো অসুবিধা হতো না, আপনি এমপি হতেন। কি প্রয়োজন ছিল জাহাঙ্গীরকে দিয়ে ফলতায় ওইভাবে ভোট করানোর? কোনো প্রয়োজন ছিল না। তাহলে এইভাবে ভোট করালেন কেন? মানুষের ভাবছে এই যে জাহাঙ্গীরদের মতো নেতারা, শওকতদের মতো নেতারা, এরা ভাবছে নেতাকে খুশি করছি, আর দেখো আমার এলাকায় আমি সর্বোচ্চ পরিমাণ ভোট এনে দিচ্ছি তোমার জন্য। এখানে তো তুই কত ভোট এনে দিলি, তুই কত ভোট এনে দিলি, তুই কত ভোট এনে দিলি। এই জাহাঙ্গীররা তো আর আদর্শের জন্য রাজনীতি করে না, যে বিরাট আদর্শবোধ থেকে রাজনীতি করতে এসছে না। এরা বেসিক্যালি নিজের পজিশন, নিজের অবস্থান ঠিক রাখার জন্য নেতাকে খুশি রাখতে চায়। আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ দেখেছে এরা। তৃণমূল অন্য কথা বলছে, তৃণমূল বলছে ডায়মন্ড হারবার মডেল, এবং অভিষেক ব্যানার্জিকে মানুষ চাইছে, সে কারণেই চাইছে ডায়মন্ড হারবার মডেলের জন্য। এইটা যদি ডায়মন্ড হারবার মডেলটা যদি রাজ্যের মডেল হয়, এ বড় পেড়া দেবে। আমি গণতন্ত্রের একটা স্বাভাবিক নিয়ম সর্বদাই বলি, গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম কি জানেন তো? যত বেশি নিম্নমুখী চাপ প্রয়োগ করবেন, তত বেশি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে। যে মানুষদের ওই যে ইভিএমের সামনে একজন দাঁড়িয়ে আছে, ওখানে 2 জন দাঁড়িয়ে আছে, আসছেন, সিসিটিভি ক্যামেরার মুখটি ঘোরানো আছে, আসছে, সেই টিপে দিচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে, দিয়ে তাকে বলছে বাড়ি চলে যাও। এই মানুষটির ভালো লাগে? যে মানুষটি ভোট দিতে পারলো না এবার লোকসভায়, সে দেখছে তার ভোট অন্যজন মেরে দিচ্ছে, বা সে মারছে, তাকে সামনে আরেকজন দেখছে, এই মারিস, জোড়া ফুল চিহ্নে, তার ভালো লাগছে? ভালো লাগছে না। সে সঠিক শিক্ষা দেওয়ার জন্য একটা সময়ের অপেক্ষা করছে, এবং সেই সময় যখন আসন্ন হবে তখন সেটা অত্যন্ত ভয়ঙ্কর রূপে আসে। সেই জন্যই দেখেছেন না যে অঞ্চলে, আমি বলতে বাধ্য হচ্ছি, যারা আগে সন্ত্রস্ত করত, দেখবেন একটু টালমাটাল হলে তারা আর এলাকায় ঢুকতে পারে না। কেন? কিসের জন্য? এরা নিজেরাই নিজেদের বিপদ টানে। ভবিষ্যতে এই ধরনের প্র্যাকটিস যত বেশি হবে, এই ধরনের ইলেকট্রাল প্র্যাকটিস, তত যে নেতার পক্ষে এটা হবে সেই নেতার তত বেশি বিপদ বাড়বে। দেখুন, জনগণ যে কোনো ভোটে জেনে রাখবেন, জনগণ শেষ কথা বলে।
নির্বাচনে জনগণই শেষ কথা বলে। নিশ্চিতভাবেই এবারের ভোট যে কোনো কারণেই হোক তৃণমূল কংগ্রেসের পক্ষে কিছুটা গেছে, কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই এটা তৃণমূলের ভোট, জনগণের ভোট। আপনি যদি এই ভোট পেয়ে যদি মনে করেন এটা তৃণমূলের ভোট, ভুল করছেন। জনগণের ভোট, জনগণ ঠিক করে, জনগণ হচ্ছে মাই বাপ। যদি মনে করেন যে না আমি জনগণের মাই বাপ, আমি ওই পক্ষে 5 জন কি 7 জন কি 8 জন আছে আর আমার পক্ষে 12 জন আছে, তাই আমি মাই বাপ হয়ে গেছি, ভুল করছেন। যে 12 জন আপনার পক্ষে আছে কালকে হয়তো ওই 12 জন ওই পক্ষে চলে যাবে। জনগণ হচ্ছে মাই বাপ।